আপনারা আপনারা কারা? আর কেনই বা আমাকে এখানে বেঁধে রেখেছেন? সবটাই জানতে পারবেন মিস মৌ। তার আগে এখানে একটা সাইন করে দিন। আমি কেন সাইন করব? কে আপনারা? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার বাবা খুব অসুস্থ, ওষুধ কিনে বাসায় নিয়ে যেতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। দেখুন মিস, আপনি যদি সাইন না করেন, এভাবে তর্ক করতে থাকেন, সরি টু সে, তাহলে আপনি আর আপনার বাবার কাছে ফিরে যেতে পারবেন না। তাই ভালোই ভালোই বলছি, সাইনটা করে দিন। মীর, মেয়েটা এইভাবে শুনবে না, ফোনটা বের কর। ফোন বের করার কথা শুনে মোয়ের কলেজায় পানি যেন শুকিয়ে গেল। এটা ভেবে লোকগুলোর সাথে কি করবে। হঠাৎ করে একটা লোক ফোনের একটা ভিডিও চালিয়ে দিয়ে মোয়ের মুখের সামনে ধরলো। মো যেন আকাশ থেকে পড়লো। ভিডিওটা দেখে কিছু লোক মোয়ের বাবার রুমে জানলা দিয়ে দাঁড়িয়ে গান তাক করে আসে মোয়ের বাবার দিকে। মো ভয়ে আর কিছু বলে না, পেপারসটায় কি লেখা আছে তা না দেখে সাইন করে দিল। প্লিজ এখন আমাকে ছেড়ে দিন। আপনারা যা বলেছেন আমি তাই করেছি। এখন প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যালো স্যার, ম্যাম পেপারসে সাইন করে দিয়েছে। ওকে। কলটা কেটে দিয়ে লোকটি আমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বাকি লোকদের কি যেন একটা ইশারা করায় লোকগুলো বাইরে চলে গেল। আপনাদের স্যার কে? আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছেন? কি অপরাধ করেছি আমি? আপনি কি করেছেন তা স্যার আপনাকে বলবে, আমি নয়। কে উনি? আড়ালে থেকে কেন আমাকে কষ্ট দিচ্ছে? আড়ালে নয়, মিস মৌমিতা জাহান মৌ। এবার থেকে সামনে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দিব। না পারবে মরতে, আর না পারবে বাঁচতে। মো হঠাৎ করে চমকে ওঠে লোকটির গলা শুনে। মোয়ের কাছে লোকটির কণ্ঠ চেনা চেনা লাগছে। সামনে অন্ধকার থাকায় কথা বলার লোকটিকে স্পর্শ দেখা যাচ্ছে না বলে মো চিৎকার করে বলে ওঠে, কি চান আপনি? কেন আমাকে নিয়ে খেলছেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এখানে বেঁধে রেখেছেন? কি চাই আপনার আমার কাছে? মোয়ের কথা বলা শেষ হতেই সজোরে কেউ একজন থাপ্পড় মারল মোয়ের গালে। থাপ্পড় খেয়ে মোয়ের গালটা আগুনের মতো জ্বলছে। তা মো অপেক্ষা করে সামনে তাকিয়ে দেখে মোয়ের বস আগুন চৌধুরী আর ওর প্রিয় হলো মো। স্যার, আপনি আপনি আমাকে কিডন্যাপ করেছেন? হা হা হা। কেন, এতে কোনো সন্দেহ আছে তোমার? কেন স্যার? কেন? আমি কি অপরাধ করেছি যে আমাকে শাস্তি দিচ্ছেন? আগুন মোয়ের কথা উত্তর না দিয়ে হাত দিয়ে মোয়ের মুখ চেপে ধরে। তাই মাফ করে দিলাম, কিন্তু আগের ভুলের কোনো মাফ পাবি না। তুই তার শাস্তি তোকে পেতে হবে। সো গেট রেডি মিসেস মৌ আগুন চৌধুরী। কথাটা বলে আগুন তার লোকদের চোখের ইশারা দিতে তারা বাইরে চলে গেল। আর এইদিকে আগুনের প্রত্যেকটা কথা মোয়ের কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার কি বলে গেল? আমাকে মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বললো এই কথা? আর কেনই বা বললো মিসেস মৌ আগুন চৌধুরী? আমার তো বিয়ে হয়নি। তাহলে মৌ নিজের মনে মনে আগুনের বলা কিছুগুলো কথায় সাজাতে ব্যস্ত। ঠিক তখনই কিছু পশুর চিৎকার শুনে মৌ ভয়ে কাঁপতে থাকে। সামনে তাকে দেখে মৌয়ের বস আগুন চৌধুরী তার হাতে লোহার শেকলে বাঁধা দুটি নেকড়ে নেকড়ে দুটো মৌকে দেখে মুখ থেকে লালা ছড়াতে থাকে। মনে হয় অনেক দিন ধরে এদের না খেয়ে রাখা হয়েছে। মৌ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মৌয়ের চিৎকার শুনে আগুন পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে মৌয়ের ভয় পাওয়াকে আগুন খুব মজা পাচ্ছে। কোনো মতে হাসি থামছে না মৌয়ের। কিছুক্ষণ পর আগুন মৌয়ের থেকে মাত্র 10 গজ দূরে নেকড়েগুলোকে শেকলের সাহায্যে আটকে রেখে আগুন মৌকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু মৌ ভয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে আর নেকড়েগুলো নিজের মতো করে চিৎকার করতে থাকে। স্যার আমাদের জন্য নেক্সট অর্ডার কি? 2 ঘন্টা পর নেকড়ে দুটোকে রুমে থেকে বাইরে বের করে নিয়ে আসবে। স্যার মেয়েটা কি সে? বাকি কথা বলতে পারলো না আগুনের অগ্নি দৃষ্টি দেখে। সরি স্যার, এমন ভুল আর করব না, প্লিজ ক্ষমা করে দিন। গেট লস্ট। আগুনের কথা শেষ হওয়ার আগে লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে ময়ের ভয় মাখা মুখ দেখে যেন এক তৃপ্তির হাসি ফুটে উঠল। বাবা, আপু এখনো ফিরল না কেন? এত রাত হয়ে গেল। আমিও তাই ভাবছি বাবা, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে, ফোন করেছিস?
হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। মেয়েটার জন্য এবার সত্যি আমার টেনশন হচ্ছে। শত্রুর তো আর অভাব নেই, আমার কখন কোথা থেকে আমার মেয়েটার ক্ষতি করে দিবে। হ্যাঁ বাবা, আমি আপুর দূর থেকে খেয়াল রাখার জন্য লোক রেখে দিয়েছিলাম, তাকে কল দিলে তো হয়। তুই আসলে একটা গর্দভ, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ বাবা। ইমাম যতবার লোকটিকে কল করছে ততবার রিং হয়ে কলটা কেটে দিচ্ছে। ইমাম এক প্রকার বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বিচ্ছিরি কিছু গালি দিল নূর ইসলামকে। কি হলো ইনাম, পেলে? তোমার রাখা লোকটি কে? না বাবা, রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। কথাটা শোনামাত্র আরমান খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। লোকটির কথা শোনা মাত্র রোদ জোরে জোরে হাসতে লাগলো। এই আগুন চৌধুরী কখনো কাউকে ক্ষমা করে না মিস্টার নূর। কথাটা বলে রোদ নূরের কপালে গান তাক করে শুট করে দেয়। আজমির, ইয়েস স্যার। লাশটা গুম করার ব্যবস্থা করো। হসপিটাল থেকে ডেড বাড়িতে আসার আগে সবটা ক্লিয়ার হওয়া চাই। গট ইট? ইয়েস স্যার। স্যার, জাস্ট 2 মিনিট দিন, সব ক্লিয়ার করে দিচ্ছি। রোদ আর কিছু না বলে রুম থেকে গটগট করে বের হয়ে গেল। বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা আগুন চৌধুরী ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা কখনো হতে পারে না। আমার তেল তেল করে গড়া প্ল্যানটা এভাবে শেষ হয়ে যেতে পারে না ইনাম। বাট বাবা, আপুর কি হবে? আমার এক সন্তানের জন্য আমি আমার প্ল্যানটা নষ্ট হতে দিতে পারি না। বাবা, তুমি এসব কি বলছো? শাট আপ ইনাম, এত বছরের প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট করতে পারবো না। বাবা এসব কি বলছে? বাবা তার স্বার্থের জন্য আপুকে বলি দিতে একবারও পিছু পাচ্ছে না। অবাক হয়ে জানতে চাইল ইমাম। ইমাম নিজের অজান্তে আরমান খানকে ঘৃণা করতে শুরু করে, যা আরমান খানের অজান্তে। হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। হোয়াট? এখনই নেকড়ে দুটোকে বাইরে বের করে নিয়ে যাও, রাইট নাও। ইয়েস স্যার। মীর নেকড়ে দুটোকে সাবধানে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার এসে মৌকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। হ্যালো স্যার, ডক্টর এসে ম্যামকে চেক আপ করে গেছে। ম্যাম ঠিক আছে। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি, ততক্ষণ মোর পাশে থাকবে। ওকে? ওকে স্যার। আগুন, মাই সান। ইয়েস ড্যাড। হাউ আর ড্যাড? আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আগুন। আই অ্যাম অ্যাবসোলুটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান চৌধুরী। আগুন আরিয়ান চৌধুরীর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো। ড্যাড, আমি আমার মন পাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় আগুন। আগুন, মাই সান, আমি জানি তোমার মনের ভিতর কি চলছে, বাট তোমাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে মৌ মামুনির কোনো হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল। আমি ওকে কখনো দোষী ভাবতে পারবো না আগুন, কিন্তু হ্যাঁ, আরমান খানকে কখনো ক্ষমা করিস না। ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট্ট মেয়ে ইমুকে দিয়েছে। কথাটা বলার সময় আরিয়ান চৌধুরীর গলা ধরে এলো। আগুন আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল। ড্যাড, আমি যখন কোনো কাজে হাত লাগাই সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত ছাড়ি না। আর এখানে তো আমার কলিজায় হাত দিয়েছে আরমান খান। ওর জন্য আমার বোনটা 15টা বছর ধরে হসপিটালের বেডে শুয়ে আছে। তাকে আমি ছেড়ে দিব? এটা তুমি ভাবলে কি করে ড্যাড? আগুন, তোমাকে আমি থামাতে আসিনি, তোমাকে অ্যালার্ট করে দিতে এসেছি ডিয়ার। মানে কি বলছো ড্যাড? আগুন, আরমান খান খুব চালাক লোক। নিজের ক্ষতি হতে পারে এটা যদি বুঝতে পারে, তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতে পিছু পা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। আমার ফুলের মতো মেয়েটা ঘুমায় হসপিটালে পড়ে আছে শুধুমাত্র এই জঘন্য লোকটার জন্য। ড্যাড, আই প্রমিস ইউ, আরমান খানের এমন মর্মান্তিক মৃত্যু দিব যা ও কখনো ভাবতে পারবে না। কথাটা বলে আগুনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আগুন, আমি কালই ইউকে ব্যাক করছি ইমুকে নিয়ে। সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, জাস্ট তোমাকে ইনফর্ম করার ছিল তাই। ওকে ড্যাড, বাট মম কোথায়? হসপিটালে ইমোর হাত ধরে বসে আছে। কথাটা বলে দীর্ঘশ্বাস ফেললো আরিয়ান চৌধুরী। ড্যাড, তুমি রেস্ট করো, আমি আসছি। আগুন বেরোতে যাবে তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে। আগুন, আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি। অনেক হয়েছে,
শাস্তি ওর যা পাওনা তাই দিয়েছিস, ওকে? আমি যেন এমনটা আর না শুনি, ওকে? ইয়েস ড্যাড। আগুন পৃথিবীতে কাউকে ভয় না করলেও আরিয়ান চৌধুরীকে সে প্রচণ্ড শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই আরিয়ান চৌধুরী কোনো কথা ফেলতে পারে না। আগুন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ইনাম, যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নাও, আমরা এক্ষুনি বের হব। বাট বাবা, এখন আমরা কোথায় যাব? তুমি তো জানো বাবা, সামনে আমার এক্সাম। তাহলে বাকি কথা বলার আগেই আরমান খান সজোরে ইমামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমাম গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরমান খানের দিকে। ইনাম, তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলা পছন্দ করি না, তারপরও মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। তা এটাই তোর শাস্তি। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর বোন মৌ মারা গিয়েছে আমাদের কাছে, কারণ ও এখন আগুন চৌধুরীর হাতের মুঠোয়। ও যেভাবে চাইবে মৌকে সেইভাবে নাচাবে। ওকে যখন মুক্তি দিবে না আগুন চৌধুরী, তাই তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। বাবা তুমি নো মোর ওয়ার্ড ইনাম, গো। ইমাম কী বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ছেলে মেয়েকে নিজের লোভ হিংসার আগুনে ফেলাতে দুবারে ভাবলো না। এ কেমন বাবা! সরি মন পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। মৌয়ের সারা মুখে চুমু দিয়ে আগুন কথাগুলো বলতে থাকলো, কিন্তু মৌয়ের এখনও জ্ঞান ফিরে না আসায় আগুনের কথাগুলো মৌয়ের কান পর্যন্ত পৌঁছালো না। আগুন মৌকে পাজা কোলে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে চৌধুরী মেনশনে দিয়ে আসলো। নীলা। জোরে চিৎকার করে ডাকতে থাকলো আগুন। আগুনের চিৎকার শুনে নীলা দৌড়ে আসে আগুনের সামনে। স্যার, স্যার কি হয়েছে? আগুন নীনার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, এক্ষুনি রুমে হালকা গরম পানি নিয়ে যায়। আর যদি দেরি হয় তো তোদের কি অবস্থা করব বুঝতেই পারছিস। এক্ষুনি আছে স্যার। কথাটা বলেই নীলা দৌড়ে কিচেনে চলে গেল। আগুন মৌকে ওর রুমে এনে শুয়ে দেয়। তার কিছুক্ষণ পর নীলা একটা বড় বলে করে গরম পানি নিয়ে আসে। আগুন নীলাকে জিজ্ঞাসা করে, পানি কতটা গরম নীলা? স্যার, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই। ও তাই বুঝি। কথাটা বলে নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় মৌয়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের করা কর্মকাণ্ড দেখে ভয়ে আবারও জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই আগুন মৌয়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। মৌ ঘুরে আগুনের দিকে তাকাতেই মৌয়ের হাত পা কাঁপতে লাগলো আগুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। তোমার সাহস কি করে হয় মন পাখি আমার অনুমতি ছাড়া এই রুম থেকে বের হবার? প্রচণ্ড রেগে কথাগুলো বলতে থাকে আগুন। স্যার, আমি বাড়ি যাব স্যার, বাবা ভাইয়ের কাছে যাব, প্লিজ আমাকে যেতে দিন। কান্না করতে করতে বলতে থাকে মৌ। হা 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 হা, তাই নাকি মিসেস আগুন চৌধুরী? এ বাড়ি কেন, এই রুম থেকে বাইরে এক পা ফেলে দেখো, তোমার পা কেটে আমি তোমার বাবা ভাইকে পার্সেল করে পাঠিয়ে দেব। আগুনের কথা শুনে মৌয়ের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে মৌয়ের মেয়ের সাথে করা ঘটনা মৌ নিজ চোখে দেখেছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হওয়ার চেষ্টা কল্পনাও করতে পারছে না মৌ। কী করবে ভেবে উঠতে পারছে না মৌ। ঠিক সেই সময় আগুন মৌকে পাজা কোলে করে বেডে আবার শুয়ে দিয়ে নীলাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। নীলা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মন পাখি, আমাকে তুমি রাগিও না প্লিজ। আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তুমি তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া, মনে থাকবে? আগুনের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় মৌ কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন কেন এমন করছে আগুন, এটা বুঝতে না পেরে মৌ আগুনকে প্রশ্ন করে বসলো। স্যার, আমার সাথে এমন করছেন কেন? আমি কি অপরাধ করেছি? মৌ অবাক চোখে আগুনের দিকে তাকিয়ে আছে। আগুন হঠাৎ করে রুম থেকে বের হয়ে গেল। মৌ ভাবতে থাকে আগুন কেন কিছু না বলে চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে আগুন এক র্যাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ তোমার প্রিয় ফুল তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু আপনি জানলেন কি করে? মৌয়ের এমন প্রশ্নে আগুন বাঁকা হেসে মৌয়ের দিকে ঝুঁকে একটা কালো গোলাপ মৌয়ের কানের পিঠে গুজে দেয়। আগুনের হঠাৎ করে এতটা কাছে আসাতে মৌ ভয় পেয়ে যায়, সাথে
অন্যরকম এক ভালো লাগা কাজ করে মৌয়ের মনে। তখনই আগুন মৌয়ের কানে কানে ফিস ফিস করে বলতে লাগলো, অনেক জ্বালিয়েছ আমাকে, এবার আমার জ্বালানোর পালা, তৈরি থেকো মিসেস মৌ চৌধুরী। কথাটা বলে আগুন চলে যেতে নিলে মৌ আগুনকে স্যার বলে ডাক দেয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন উকি মারছে, তবে তার উত্তর সময় হলে জানতে পারবে। আর সে পর্যন্ত আমার কথা মেনে চললে ভালো থাকবে, নয়তো বাকিটা না বলে আগুন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা একটা ট্রেতে করে মৌয়ের জন্য গরম স্যুপ নিয়ে আসে। মৌ মেয়েটাকে দেখে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সেই সময় আরিয়ান চৌধুরী দরজায় নক করে। মৌ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায় আরিয়ান চৌধুরীকে দেখে। আরিয়ান চৌধুরী রুমে এসে কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, লোকটাকে দেখে তো আমার বাবার বয়সের মনে হচ্ছে, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মাশাল্লাহ, আমার বৌমা তো খুব মিষ্টি দেখতে, যেমনটা আমার ছেলের কল্পনা করেছিল। তুমি তো মৌ, তাই না? জি। বেড থেকে উঠতে উঠে জবাব দিল মৌ। তা দেখে আরিয়ান চৌধুরী বলে উঠল, মামুনি, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো। কিন্তু আপনি মানে আপনাকে তো ঠিক। চিনলে না তাই তো? হ্যাঁ মানে? মামুনি, আমি তোমার স্যার, মানে আগুনের বাবা। আরিয়ান চৌধুরীর কথা শোনা মাত্র মৌ বেড থেকে উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগলো। মামুনি, তুমি বেড থেকে উঠছো কেন, আর সরি বা বলছো কেন? এত ভয় পাবার কিছু নেই। এই যে স্যুপ রাখা আছে, তুমি এক্ষুনি খাওনি কেন? কোনো ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিচ্ছি। মৌ সুপের বলটা হাতে নিতেই আরিয়ান চৌধুরী মৌকে থামিয়ে দিয়ে সুপের বলটা হাতে নিয়ে চামচে খানিকটা স্যুপ নিয়ে মৌয়ের মুখে ধরে। কি রে মামুনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতে? মৌ কথাটা শুনে চোখ ভরে এলো, কারণ আরিয়ান খান কখনো মৌকে ভালোবেসে খাইয়ে দেয়নি, উল্টো খুব খারাপ ব্যবহার করতো মৌয়ের সাথে। মৌয়ের চোখে পানি দেখে আরিয়ান চৌধুরী সুপের বলটা রেখে ছড়ি বলে যেতে নিলে মৌ বলে ওঠে, স্যার। সরি রে মামুনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামুনি, আজ আমার ছোট্ট মেয়েটা সুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে আরিয়ান চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মৌ কিছু না বলে আরিয়ান চৌধুরীকে বলল, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার। এই তো বললেন আপনার ছোট মেয়ের মতো, তাহলে এখন আমাকে না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? আরিয়ান চৌধুরী মুখে হাসি নিয়ে পুরো স্যুপটা মৌয়ের পাশে বসে খাইয়ে দিল। খাবার শেষে মৌ আরিয়ান চৌধুরীকে বলল, স্যার, আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে আগুন স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে এমন করছেন কেন? আর আমাকেই বা মিসেস মৌ আগুন চৌধুরী বলল কেন? মৌয়ের এমন প্রশ্ন শুনে আরিয়ান চৌধুরীর মুখ কালো হয়ে গেল, কারণ মৌয়ের কাছে আসার আগে আগুন পরিষ্কার করে বলে দিয়েছিল মৌয়ের কোনো প্রশ্নের উত্তর যেন উনি না দেয়। এখন কি বলবে মৌকে সেটাই ভেবে পাচ্ছে না আরিয়ান চৌধুরী। ড্যাড, আরিয়ান চৌধুরী আগুনকে দেখে যেন স্বস্তি নিঃশ্বাস ফেল। এখন যদি আগুন না আসতো তাহলে নিকার সত্যি কথাটা মৌকে জানিয়ে দিতে হতো আরিয়ান চৌধুরী। ড্যাড, তোমাকে এখনই নিচে যেতে হবে, কিছু জরুরি ফাইলে তোমার সিগনেচার প্রয়োজন। আগুনের কথা শেষ হতেই আরিয়ান চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতে আগুন রুমের দরজা নক করে দেয়। এটা দেখে মৌ ভয়ে ঘামতে থাকে। আগুন মৌয়ের ভয়টাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতাম খুলতে খুলতে মৌয়ের দিকে এগিয়ে আসতে থাকে। মৌ আগুনের শার্ট খুলতে দেখে ভয়ে বেডের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয়ে কাঁপতে থাকে। স্যার প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না, আমাকে বাড়ি ফিরতে দিন। এমন মোমেন্টে মৌয়ের কথা শুনে আগুন তেড়ে এসে হাত দিয়ে মৌয়ের মুখটা চেপে ধরে। তোকে আমি আগেও বলেছি আমায় রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। কিরে, বলিনি আমি? শক্ত করে মুখ চেপে ধরায় মৌয়ের ব্যথা কিছু বলতেই পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে আগুন মৌকে জড়িয়ে ধরে। মৌ অনেক চেষ্টা করেও নিজেকে আগুনের থেকে ছাড়াতে পারে না, শান্ত হয়ে যায়। আগুন মৌকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে মৌ কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সেই উপায়ও নেই, কারণ মৌয়ের ফোন আগুনের কাছে। মৌ বেডের এক কোণায় জড়সড় হয়ে বসে ভাবছে 1 বছর আগের ঘটনা। মৌ, আর কতদিন আমার ঘাড়ে বসে বসে খেয়ে যাবি? Please, যা, এবার sir. একটা চাকরি বাকরি করে আমাকে উদ্ধার কর।
বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি। না কি না চাকরি পেলে কি করব বলো? চুপ, একদম চুপ বিয়াদব মেয়ে। বাবার মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? একটা কথা কান খুলে শোন, এই মাস পর থেকে যদি আমার হাতে টাকা না আসে তাহলে তোমাকে আমার বন্ধুর ছেলে মাহিমের সাথে বিয়ে দিয়ে দিব। বাবা, কি বলছো তুমি? এইসব তুমি ভালো করেই জানো মাহিম ভাই কতটা খারাপ একটা ছেলে। নেশা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। রাস্তায় মেয়েদের দেখলে টিচ করে, ইপটিচিং করে। এখন খারাপ ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? হ্যাঁ, বিয়ে দিয়ে আমার কাছেই টাকায় সব তোকে ওর কাছে বিয়ে দিলে নগদ 10 লাখ টাকা দিবে বলেছে আমাকে। এখন তুই বল কি করবে? চোখের পানি মুছতে মুছতে বলল মৌ। বাবা, আমি আগামী মাস থেকে তোমার হাতে টাকা তুলে দিব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পট মাহিমের সাথে আমাকে বিয়ে দিও না, প্লিজ। ঠিক আছে, তবে মনে রাখিস আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলে আরমান খান বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ঠিক সেই সময় মৌয়ের ছোট ভাই ইমাম এসে বলল। আপু দেখ না, আজ আবার তোর নামে 1000টা কালো গোলাপ দিয়ে গেল। মৌ পিছনে তাকে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তা মৌ নিজেও বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা করে 1000টা কালো গোলাপ তোর নামে আসছে, কিন্তু কে দিচ্ছে সে বিষয়ে এখনো জানতে পারলাম না। ইমাম, এটা তো আমিও জানি না কে করেছে এটা। আর সে জানলো বা কি করে আমার প্রিয় ফুল কালো গোলাপের কথা? যাই হোক ইমাম, আমি বের হচ্ছি, কিছু চাকরির ইন্টারভিউ দেওয়ার আছে। ভাগ্য ভালো থাকলে চাকরিটা হয়ে যাবে আজ। বেস্ট অফ লাক আপু। থ্যাংক ইউ। মৌ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটা 3 পিস পরে নিয়ে তার উপর ক্রিম কালারের ওড়না দিয়ে হিজাবটা বেঁধে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইনাম মোর পিছনে কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। কিন্তু বাবা, আপুর পিছু নেওয়ার প্রয়োজন কেন? সেটা তোমার না জানলেও চলবে, তোমাকে যা বললাম তাই করো, আদারওয়াইজ আমি অন্য কিছু করতে বাধ্য হব। না বাবা, যাচ্ছি। প্রথম ইন্টারভিউটা তো ভালোই হলো, কিন্তু মনে হয় না ওখানে আমার চাকরিটা হবে। এখানে এখন আজকের মতো লাস্ট ইন্টারভিউটা দিব। মৌ চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিসে বসে আছে 2 ঘন্টা যাবৎ, কিন্তু এখনও কেউ মৌয়ের নাম ধরে ডাকছে না। বিষয়টা খুবই বিরক্তিকর লাগছে মৌয়ের কাছে। মৌ রিসেপশনে গিয়ে জানতে চায় ইন্টারভিউটা কখন শুরু হবে। আসলে গত 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করছি, কিন্তু কেউ এখনও ডাকছে না। রিসেপশনের মেয়েটা মৌকে কিছু বলতে যাবে, ঠিক সেই সময় মৌয়ের পিছনে আগুন চৌধুরীকে দেখে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মৌ কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতেই মৌয়ের যান বেরিয়ে যাওয়ার উপক্রম। বিজনেস আইকন যে কিনা মাত্র 25 বছরে 3বার অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিনা মৌয়ের সামনে দাঁড়িয়ে। মিস জান্নাত, হু ইজ শি? স্যার, উনি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। ওকে, আমার কেবিনে পাঠিয়ে দিন 2 মিনিট পর। কথাটা বলে আগুন গটগট করে কেবিনে চলে গেল। আর এদিকে জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের কথাটা ঠিক মতো হজম করতে পারছে না জান্নাত। এই মেয়ে, আমার হাতে একটা চিমটি কাটো তো। মৌ জান্নাতের কথা শুনে জোরে একটা চিমটি কাটলো জান্নাতের হাতে। জান্নাত কপাল কুঁচকিয়ে মৌকে বলল। মিস মৌমিতা জাহান মৌ, আপনি প্রথম কোনো মেয়ে যে কিনা সরাসরি আগুন চৌধুরীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। দাঁড়িয়ে আছেন কেন? ডান দিকে সোজা ছাড়ের কেবিন। মৌ কিছু না বলে ব্যাগটা নিয়ে সোজা আগুনের কেবিনের সামনে গিয়ে দরজা নক করে। মে আই কামিং স্যার? ইয়েস। তো মিস মৌমিতা জাহান মৌ, আপনার সার্টিফিকেটগুলো দিন। মৌ ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বার করে আগুনের টেবিলের উপর রাখে। আগুন সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে একটা ফাইলে সাইন করতে বলে মৌকে। মৌ পেপারসটা না দেখেই সাইন করে দেয়। ততক্ষণে আগুন লাইটার বার করে জ্বালিয়ে দিল মৌয়ের সার্টিফিকেটগুলো। এটা দেখে মৌ চিৎকার করে বলে উঠল। স্যার, স্যার, আপনি এটা কি করছেন? কেন পোড়াচ্ছেন আমার সার্টিফিকেটগুলো? হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলতে লাগলো মৌ। আগুন মৌয়ের কথা তোয়াক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে। স্যার, আসবো? ইয়েস, আজ থেকে আমার নতুন পিএ এই যে মৌমিতা জাহান মৌ, ওনাকে ওনার অ্যাপার্টমেন্ট লেটারটা দিয়ে দিবেন।
আর আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবে। ওকে স্যার। এখন যেতে পারেন। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পড়ে ছাই হয়ে রইল নিচে। প্রথম দিন মৌয়ের সাথে যা হলো, মৌ ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে মৌয়ের ভাবনা ভেঙে আগুন বলে উঠল, চাকরি ছাড়ার চিন্তা কখনো মনে এলে চাকরি ছাড়ার চিন্তা ভাবনা কখনো মনে এনো না, কারণ এই অফিসে ছাড়া অন্য কোথাও তোমার চাকরি হবে। বিকজ সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানি তোমাকে চাকরিতে রাখবে না। আগুনের কথা শুনে মৌ যেন রাগে ফেটে পড়ছে। দেখুন স্যার, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। এভাবে আমার ক্ষতি না করলেও পারতেন। আমি চলে যাচ্ছি। ওহ, আর একটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি বা নাই পারি, কিন্তু আপনার এখানে চাকরি আমি করব না। যে অফিসে এমন অসভ্য, বাজে, খারাপ বস থাকে, সেখানে তো একদমই নয়। মৌ বেরিয়ে যেতে নিল, খেয়াল করলো দরজা খুলছে না। অনেক চেষ্টা করেও খুলতে পারে না। পিছনে আগুনের দিকে তাকাতে দেখে আগুন মুখ বাঁকিয়ে হাসছে। মৌ এতক্ষণে বুঝতে পারলো দরজা না খোলার পিছনে এই বাজে লোকটার হাত আছে। মৌ আগুনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আগুন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মৌয়ের দিকে এগোতে লাগলো। মৌ এতক্ষণ রেগে থাকলেও এখন বেশ ভয় পাচ্ছে আগুনকে দেখে। স্যার প্লিজ, আমি এখানে চাকরি করতে চাই না। আপনি আমাকে যেতে দিন প্লিজ স্যার। ওকে যেতে দিব, তার আগে এটা দেখো এখানে কি লেখা আছে। পেপারসটা মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে মৌ বেশ 15 বার পেপারসটা ভালো করে দেখলো। দেখে এখন মৌর ইচ্ছে করছে এখানে হাত পা ছড়িয়ে কাঁদতে, কিন্তু তা করতেই পারছে না। মৌ অসহায় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে বলল, স্যার আমি চাকরিটা করব। মৌয়ের মুখে কথাটা শোনা মাত্র আগুনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন আবার তার চেয়ারে বসে পড়ল। তো মিস মৌ, এতক্ষণে বুঝতে পারছেন এখন আপনার কিছুই করার নেই। আপনি যে পেপারসে না দেখে সাইন করে দিয়েছেন সেটা স্পষ্টভাবে লেখা আছে 1 বছরের আগে যদি আপনি চাকরি ছাড়তে চান তাহলে 1 কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। এখন বাড়িতে ফিরে যান, আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। নাও গো। মৌ দরজার দিকে তাকাতে দেখে দরজাটা খোলা। মৌ দ্রুত কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে যেতে নিলে ম্যানেজার পিছন থেকে ডাক দেয়। মৌ দাঁড়িয়ে যায়। ম্যানেজার ছুটে এসে দুটো খাম মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মৌ আর না দাঁড়িয়ে রিক্সা করে বাড়িতে চলে আসে। মৌ, এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? বাড়িতে ঢুকতেই মৌকে প্রশ্ন করে আরমান খান। বাবা, আমি আজ চাকরি পেয়েছি। কথাটা শোনা মাত্রই আরমান খানের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। সত্যি বলছিস? কত টাকা স্যালারি? মৌ জানতো ওর বাবা এটাই আগে জানতে চাইবে, তাই কথা না বাড়িয়ে অ্যাডভান্সের টাকার খামটা আরমান খানের দিকে এগিয়ে দিতেই সো মেরে খামটা নিয়ে নেয় আরমান খান। খাম খুলে দেখে 50,000 এত টাকা। টাকা? তুই মনে হয় অনেক ক্লান্ত, যা রুমে যা, আমি খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছি। মৌ যেন আকাশ থেকে পড়লো আরমান খানের কথা শুনে। যে বাবা মা মরে যাওয়ার পর ভালো করে কথাই বলে না, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া তো দূরে থাক, আজ নিজ হাতে কিছু টাকা দেওয়া এত ভালোবাসা। মৌ রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করে সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের 2 চোখ যেন আটকে গেল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মৌ রুমে যেয়ে শাওয়ার দিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করে সামনে ফ্ল্যাটে চোখ পড়তে মৌয়ের 2 চোখ যেন আটকে গেল, কারণ মৌয়ের মুখোমুখি আর কেউ না, আগুন দাঁড়িয়ে আছে। মৌয়ের দিকে কেউ ডেভিল স্মাইল দিয়ে। ইতিমধ্যে মৌয়ের হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। টাওয়ালেটা ফেলে দিয়ে দৌড়ে রুম থেকে চলে গেল। এদিকে আগুন মৌয়ের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। আগুন স্যার এখানে কি করছে? হয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো। মৌ আগুনের ভয়ে বেলকনিতে যাওয়া বন্ধ করে দিল। ইনাম, মৌকে ডেকে নিয়ে আয়, খাবার রেডি আছে। বাবা, তুমি আপুর জন্য নিজ হাতে খাবার সার্ভ করছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। ইনাম, বেশি কথা না বলে যা করতে বললাম তাই করো। ইমাম আর কিছু না বলে মৌকে ডেকে চলে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো, মৌকে দিয়ে আমার স্বপ্ন পূরণ করব, আর তা না হলে ফাহিম তো আছেই। কথাটা বলে আরমান খান এক পয়সাশিক হাসি দিল। এভাবে কিছু মাস কেটে গেল, কিন্তু আগুনের টর্চার আর কমেনি, উল্টো বেড়েই যাচ্ছে দিনকে দিন।
মৌ বিয়ে হয়ে যাওয়ার পর থেকে পিয়নের কাজও করতে হচ্ছে মৌকে। কখনো সারাদিন কফি বানিয়ে আনতে হতো মৌকে, আর আগুন তা না খেয়ে মৌয়ের মাথায় ঠেলে দিত। অফিসের কোনো ছেলে যদি মৌয়ের সাথে কথা বলতো তাহলে সেদিন মৌকে এক পায়ে দাঁড় করে রাখতো আগুন। মৌ নীরবে আগুনের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথাই বলে না। মানুষেরও একটা ধৈর্য সীমা আছে, আর তাই একবার অতিক্রম করে ফেললে শান্তশিষ্ট মানুষও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনই ঘটে মৌয়ের জীবনে। আগুন একদিন জোর করে মৌকে কিস করে বসে, তা অফিসের কর্মচারী সবার সামনে। লজ্জায় ঘৃণায় সবার সামনে আগুনের গালে থাপ্পড় মেরে অফিস থেকে বের হয়ে যায়। তারপর থেকে মৌ আর অফিসে যায়নি। আগুন মৌকে ফোন করেছে, তবে মাস শেষে মৌয়ের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। মৌ আগুনের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে অপরিচিত বইটা পড়তে লাগলো। হন্তদন্ত হয়ে আরমান খান মৌয়ের রুমে ঢুকে মৌকে বিয়ের শাড়ি গয়না দিয়ে বলে, মৌমা, এগুলো দেখো তো তোমার পছন্দ কি না। বাবা, এইসব কি? বিয়ের শাড়ি কেন? তোমাকে এত প্রশ্ন করতে বলিনি আমি, তোমাকে যা বলছি তাই বলো, পছন্দ হয়েছে কি না। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। গুড। শোন মৌ, আগামী মাসের 5 তারিখে তোমার আর মাহিমের বিয়ে ঠিক করেছে। আরমান খানের কথা শুনে মৌ যেন সব কথা হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে পারছে না, শুধু এটাই ভেবে যাচ্ছে যে করেই হোক এই বিয়ে হওয়ার আগেই পালাতে হবে। মৌ, একটা প্রশ্ন ছিল। জি বাবা, বলো। প্রত্যেক দিন যে এত কালো গোলাপ আসে, কে পাঠায়, এটা কি তুই জানিস? না বাবা, আমি সত্যিই জানি না কে এই ফুলগুলো পাঠায়। মৌয়ের কথা শুনে আরমান খান যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে মৌ এখনও কিছু জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। আগুন চৌধুরী, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছো তুমি মৌকে যে তুমি কালো গোলাপগুলো পাঠাও তা আমি জানি না? হ্যাঁ, আমি জানি, কিন্তু মৌ জানে না, কারণ এই 15 বছর ওর স্মৃতি থেকে তোমাকে আমি মুছে ফেলেছি। হা হা হা। আরমান খান নিজের মনে মনে হাসতে লাগলো, আর এদিকে মৌ গভীর চিন্তায় তলিয়ে গেল। মৌ কিছুতেই মাহিমকে বিয়ে করতে চায় না, কারণ মাহিম যতবার ওর সামনে এসেছে ততবার ওর দিকে অদ্ভুত এক নোংরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতো। অনেকবার আরমান খানকে বলেও কিছু হয়নি। মৌয়ের কথাগুলো ইগনোর করতো আরমান খান। বাবা, তুমি এখনই ড্রয়িং রুমে চলো, মাহিম ভাইয়া আর ওনার বাবা মা এসেছেন। ইমামের মুখে কথাটি শুনে এক মুহূর্তে দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে মৌকে রেডি হতে বলে গেল। আপু, বলো। আপুরে, তুই কোথাও পালিয়ে যা না, এই নরকে তোকে আর থাকতে হবে না। কথাটা বলে ইমাম চলে গেল। কিছুক্ষণ পর মৌয়ের ডাক পথে মৌ শাড়ি পরে মাহিমের বাবা মায়ের সামনে যায়, তারপর মৌয়ের সাথে কথা বলে। কিন্তু অন্যদিকে একজোড়া চোখ মৌয়ের দিকেই তাকিয়ে আছে নোংরা নোলুপ দৃষ্টিতে। তা মৌ ঠিকই বুঝতে পেরে তাড়াতাড়ি মাহিমের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসে। রুমের দরজা লক করে এসে পরনের শাড়িটা টেনে নিজে ঘুরে ফেরে ফ্লোরে পা ছিটিয়ে দিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি শান্তি পাচ্ছ তো আমাকে এভাবে দেখে? কেন বলো মা, কেন তুমি মরে যাওয়ার পর আমাকে সাথে নিলে না? কেন বলো, বলো মা। আমি কি খুব খারাপ মেয়ে মা? তার জন্য আমাকে এমন শাস্তি দিলে? বলো না কেন মা, কেন আমার সাথে এমন কেন হয়? কি অপরাধ করেছি আমি যার কারণে আমাকে একা রেখে এভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা জানো, বাবা না আর আগের মতো আমাকে ভালোই বাসে না। তুমি চলে যাওয়ার পর পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো আদরও করে না, খুব খারাপ ব্যবহার করে, খুব। আচ্ছা মা, আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা, বলো। তাই জন্যই কি ওরকম মাতাল নেশাখোর বাজে ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া আর কিছুই বোঝে না? মা গো, তুমি মরে যাওয়ার সময় আমাকে কেন সাথে নিলে না মা, কেন নিলে না? মৌ আর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। কিন্তু মৌ জানে না দূর থেকে কেউ একজন মৌয়ের কষ্ট দেখে সে নিজেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। এর মাঝে মাহিম আর মৌকে ডিস্টার্ব করার জন্য এই বাড়িতে আসেনি। শুধু একবার মাহিমের বাবা মা এসেছিল বিয়ের শপিংগুলো দেখাতে। মৌ এবার নিজে ডিসিশন নিয়েছে যে বিয়ে সে করবে না, সে যে করেই হোক সে পালিয়ে যাবে। কিন্তু এমন কোনো
চাই যেটা বললে অনায়াসে মৌকে আরমান খান বাড়ি থেকে বেরোতে দিবে। মৌয়ের মাথায় আসলো অফিসের কথা। আইডিয়া, বাবাকে যদি বলি অফিসে ইমার্জেন্সি ডেকেছে তাহলে হয়তো আর বারণ করতে পারবে না। যদিও বা ইমামকে সাথে পাঠাই তাহলেও আমার সাথে দিবে। এখন বাবাকে বলতে হবে। মৌ আরমান খানের রুমের সামনে এসে দরজা নক করতে আরমান খান ভিতরে আসতে বলে। মৌ, তুমি এখন এই সময়ে কি ব্যাপার? কপাল কুঁচকে জানতে চাইলো আরমান খান। বাবা, অফিস থেকে ফোন এসেছে, আমাকে ইমার্জেন্সি যেতে বলছে অফিসে। আরমান খান কিছুক্ষণ চুপ থেকেই বলে উঠল, ঠিক আছে যাও, তবে সন্ধ্যার আগে বাড়ি চলে আসবে। বিয়ের আগে বাইরে এত যাতায়াত করা ভালো না। জি বাবা, আমি সন্ধ্যার আগে বাড়িতে ফিরবার চেষ্টা করব। মৌ রুম থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচলো। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লো মৌ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়েছে কিছু দূর যেতে একটা প্রাইভেট কার সামনে থামিয়ে একটা রুমাল দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে সাথে সাথেই মৌ অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর মৌ নিজেকে আবিষ্কার করে একটা রুমে, যেখানে মৌকে একটা চেয়ারের সাথে পা বেঁধে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে যায়। মৌকে এভাবে চমকাতে দেখে আগুন বলল, মন পাখি, এভাবে ভয় পাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? যাও ফ্রেশ হয়ে আসো। আগুনের কোনো কথাই যেন মৌয়ের কানে পৌঁছাচ্ছে না। মৌ যেন কোনো এক ঘরের ভিতরে আছে। আগুন মৌকে নিশ্চুপ দেখে রেগে যায়। হুট করে মৌকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আগুন। কি করছেন কি স্যার? আমাকে নামিয়ে দিন প্লিজ। এদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে মৌয়ের কাণ্ড দেখে। আগুন বেশ বুঝতে পারছে শুধু টাওয়াল পরা দেখেই মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবার ভিজতে লাগলো। স্যার, আমার ঠান্ডা লাগছে, প্লিজ শাওয়ার অফ করুন। আগুন শুধু মৌয়ের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। মৌ আগুনের কোনো রেসপন্স না পেয়ে চোখ মিলে আগুনের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখনই আগুন মৌয়ের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আগুন মৌয়ের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মৌ আগুনের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলে আগুন মৌয়ের হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। মৌ এইসব সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। হঠাৎ করে আগুনের ঘর কাটতে এক ঝটকায় মৌয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আগুন। মৌ সাথে সাথেই বসে পড়ে কাঁদতে থাকে। আগুন কিছু না বলে রুমে গিয়ে কাবাড থেকে আগুনের একটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমি আর সহ্য করতে পারছি না স্যার, প্লিজ এবার আমাকে মুক্তি দিন প্লিজ। আগুন মৌয়ের কথায় কোনো তোয়াক্কা না করে মৌয়ের শরীর থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলে, শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। মৌয়ের কোনো কথাই শুনল না আগুন। মৌ অনবরত কেঁদেই যাচ্ছে। একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, যা আগুন তার থেকে কেড়ে নিল। ভাবতেই মৌ হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। ন্যাকা কান্না বন্ধ করো মন পাখি, এমন কিছু এখনো করিনি আমি যার জন্য তুমি এভাবে মরা কান্না করছো। আগুনের কথা শুনে মৌ রেগে আগুনকে থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় মারে ওয়াশরুমে থাপ্পড়ের শব্দ বারবার রিপিট হতে থাকে। আগুন হাতের মুঠ শক্ত করে ফেলে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে মৌকে আড়াল করে নেয়, বেডের উপরে ছুঁড়ে মারে। মৌ ভাবতেই পারেনি আগুন এমন কিছু করবে, কিন্তু যখনই আগুনের মুখের দিকে তাকাতেই যাবে মৌ যেন ভয়ে কুঁকড়ে গেল। আগুন ধীরে ধীরে মৌয়ের দিকে এগোতে লাগলো। মৌ বেড থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। হাউ ডেয়ার শি! রেগে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে লাগলো আগুন। রুম থেকে তো ছুটে বের হলাম, কিন্তু যাব কোথায়? নিচে যাব? কথাগুলো ভাবতে ভাবতে মৌ দৌড়ে নিচে চলে গেল। মেন ডোর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় নীলা এসে মৌয়ের হাত টেনে ধরে। ম্যাম প্লিজ, আপনি আর এক পা বাইরে দিবেন না, তাহলে এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। মৌ এতক্ষণ হাঁ হয়ে নীলার কথা শুনে গেল। তারপর হঠাৎ করে মৌ নীলার হাত ছুটিয়ে বাইরে দৌড় দিল। এইসব কি আঙ্কেল? মৌ কোথায়? না মানে বাবা, আসলে মৌকে কোথাও খুঁজে পাচ্ছি না। মৌ অফিসে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু এখনও বাড়িতে ফিরল না। আগুন চৌধুরীর কথা ফাহিমকে জানাতে দিলে চলবে না, তাহলে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। পুলিশের কাছে না যে আমার বাগান বাড়িতে কি করেন বলুন তো?
চলুন, এক্ষুনি চলুন, পুলিশের কাছে যেতে হবে। যে করেই হোক আমার মৌকে চাই। এতদিন নিজেকে সংযত রেখেছি বৈধভাবে ওকে নিজের করে নেব বলে, না হলে কবেই আমার বাগান বাড়িতে তুলে নিয়ে বাসর করে ফেলতাম। তবে জোর করে সব পাওয়াটা মজা না, তাই তো এতদিন কাঠখড় পুড়িয়ে বিয়ে করতে রাজি করানোটা বৃথা হয়ে যেতে আমি কিছুতেই দিব না, মৌকে কিছুতেই না। না ফাহিম বাবা, পুলিশের কাছে আমরা যেতে পারবো না, তাহলে আমার মেয়েটার চরিত্রে কালো দাগ ফেলবে এই সমাজের লোকেরা। আমি চাই তুমি কিছুদিন অপেক্ষা করে দেখো মৌ ফিরে আসে কি না, কারণ আমার মনে হয় মৌ বিয়েটা এখন করতে চায় না বলে এমন একটা কাজ করেছে। তুমি একটু সময় দাও, ফাহিম দেখবে ও ঠিক ফিরে আসবে। ওকে আঙ্কেল, আমি আর 1 উইক ওয়েট করব। যদি এই সময়ের ভেতরে মৌ রাজি হয় তাহলে ভালো, আর তা না হলে ওর এমন অবস্থা করব আমি নিজেকে দেখেও শিউরে উঠবে। কথা বলার আগে হন হন করে বেরিয়ে গেল মাহিম। বাবা, কি বলবে বলো, আমার তাড়া আসে। একটা সত্যি কথা বলবে আমাকে? কি কথা জানতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। তুমি কি সত্যি আমাদের বাবা নাকি সৎ বাবা? ইমামের হঠাৎ মনে হলো বা গালটা জ্বলে যাচ্ছে, সাথে কানটা ঝিনঝিন করছে, গাল ধরে দাঁড়িয়ে আছে ইমাম। নেক্সট টাইম আমাকে এমন প্রশ্ন করার আগে এই থাপ্পড়টার কথা মনে রেখে প্রশ্ন করবে, অন্যথায় এর থেকেও কঠিন সাজা পেতে হবে তোমাকে। আরমান খান আর কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। এইদিকে ইমাম গালে হাত দিয়ে নিজের মনেই নিজেকেই প্রশ্ন করছে, সত্যি কি আরমান খান আমাদের বাবা নাকি সৎ বাবা? আপুরে, তুই বেঁচে গেছিস পালিয়ে গিয়ে, যেখানে থাকিস ভালো থাকিস। কথাটা বলতে বলতে ইমামের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ম্যাম প্লিজ উঠুন তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। স্যার ভীষণ পাগলামো করছে। আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা সম্ভব না। উফ, আর একটু ঘুমাতে দে না ইমাম, সকাল সকাল জ্বালাস না তো। ম্যাম আমি ইমাম না, নীলা, উঠুন প্লিজ। এবার নীলা বেড জোরে চিৎকার করে বলায় মৌ শোয়া থেকে হুট করে উঠে বসে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। ও গড, অ্যাট লিস্ট ঘুম থেকে উঠলেন। থ্যাংক ইউ নীলা, রাতে তোমার রুমে আমাকে থাকতে দেওয়ার জন্য। তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম এভাবে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আপনি আমার স্যারের ভালোবাসা। আপনার সেফটির জন্য আমার জান দিলেও আমি একবারও ভাববো না। ওয়েট, কি বলছো তুমি এইসব? আমি স্যারের ভালোবাসা? ম্যাম আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিব, তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমে দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহস পাচ্ছে না দরজা নক করার। তাহলে আমাকে কেন বলছো? এক ঢোক গিলে বলল মৌ। কারণ আর সবাইকে কিছু বললেও আপনাকে কিছু বলবে না, শিওর। আপনি চলুন আগে। নীলা মৌকে ঠেলে ঠুলে আগুনের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। মৌ এবার না চাইতেও দরজা একবার নক করে বসলো, সাথে সাথে আগুন দরজা খুলে মৌয়ের এক হাত টান দিয়ে ভিতরে নিয়ে যায়। লক করে দিয়ে মৌকে বেডের উপরে ছুঁড়ে মারলো। তোর সাহস কী করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হবার? রেগে বলতে থাকে আগুন। স্যার, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আগুনের ভয়ে মৌয়ের চোখের পানি নাকের পানি একসাথে করে ফেললো। আগুন মৌয়ের চোখের পানি দেখে কিছুটা নরম হয়ে যায়। ধীর পায়ে মৌয়ের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মৌয়ের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, কাল রাতে যদি তুমি নীলার কথা না শুনতে তাহলে হয়তো এখন তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে মৌকে ছেড়ে দিয়ে আগুন কপাল কুঁচকে তাকালো। আমি তোমার কাছে থাকলে কীরকম সমস্যা হয় তোমার, আমিও একটু শুনি। স্যারের কথা শুনে ওনার দিকে তাকাতে যেন আজ আমার ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আদৌ সত্যি জানি না, শুধু এইটুকুই জানি আমাকে এখান থেকে পালাতে হবে। তার আগে জানতে হবে স্যার কেন আমাকে বারবার মন পাখি আর মিসেস বলছে। স্যারের দিকে তাকাতে যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম। কি অসম্ভব সুন্দর দুই চোখ, মনে হয় নীল সাগর, যে কোনো মুহূর্তে আমি ডুবে যেতে পারি। ছি ছি ছি, আমি এসব কি ভাবছি এই বাজে খারাপ লোকটাকে নিয়ে।
নিজেকে ধিক্কার দিতে ব্যস্ত মৌ। তখনই আগুন মৌয়ের চুলের মুঠি ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুন মৌ আগুন মৌ আগুনের মৌ আগুনের সিক্স প্যাক বডির সাথে না পেরে উঠতে নেতিয়ে পড়ল। গতকাল রাতে সামান্য সুপ খেয়েছিল মৌ। এখন মৌয়ের পেটে ইঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন আবার ঠোঁটের উপর এমন অত্যাচার মৌ সহ্য করতে পারল না, দম বন্ধ হয়ে আসছিল। তখনই আগুন মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। নেক্সট টাইম আমার কথার অবাধ্য হলে এর থেকেও কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। মন পাখি, কাবার্ডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করব একসাথে, মনে থাকবে? মৌ ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে আগুন গায়ের শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নীলা, এদিকে আয়, জি স্যার। তোর হাত দেখি। নীলার হাত ধরে স্যার আমি ঠিক আছি, কিছু হয়নি। হাত সরিয়ে নিল। তোর কাছে কিছু জানতে চেয়েছি আমি। চোখ গরম করে বলল আগুন। না মানে স্যার। দেখ নীলা, রাগের মাথায় কাল তোকে হার্ট করলাম, কিছু মনে করিস না বোন। না স্যার, আমি কিছু মনে করিনি। রাস্তা থেকে কুড়িয়ে এনে এই এত বড় রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার মতো অনাথকে বোনের আদরে ভালোবাসা দিয়েছেন। এখন বলছেন আমি কিছু মনে করব? কখনো না। তবে স্যার একটা কথা বলবো? বল। স্যার ম্যামকে সব সত্যিটা বলে দিলে তো ম্যাম আর পালাতে চাইতো না, আর আপনাকে বুঝতে পারতো। নীলা, ব্রেকফাস্ট রেডি কর। কথাটা বলেই আগুন ডাইনিংয়ের চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ পর আগুন ঘড়ি দেখছে, দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চললো, কিন্তু মৌয়ের নিচের আসার নামই নেই। এবার আগুন বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে মৌকে নামতে দেখলো। লাল রঙের শাড়ি পরা, ভিজা চুলগুলো ছেড়ে দেওয়া, টুপ টুপ করে চুল থেকে পানি পড়ছে। মৌকে দেখে মনে হচ্ছে মাত্রই সদ্য ফুটে ওঠা একটা লাল গোলাপ। ভাবতেই আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। স্যার স্যার কি হলো? হঠাৎ করে ময়ের গলা পেয়ে আগুনের ধ্যান ভাঙলো। ওদিকে নীলা মুখ টিপে টিপে হাসতে লাগলো। এটা দেখে আগুন টেবিলের উপরে পানি রাখা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয় পেয়ে আগুনের সামনে থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে। এইদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। এখানে বসো। স্যারের কথা মতো চেয়ারে চুপ করে বসে পড়লাম। নীলা ঝটপট আগুন আর মৌকে চা নাস্তা দিল। মৌ কিছু না খেয়ে চুপ করে বসে রইল। আগুন চাটা মুখে নিতে দেখে মৌ না খেয়ে চুপ করে বসে আছে। আগুন চাটা নিচে রেখে ব্রেডে হাত দিয়ে মৌয়ের মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মৌ মোটো প্রস্তুত ছিল না। কোনোভাবে খাবারটা খেয়ে রাগে কণ্ঠে আগুনে কিছু বলতে যাবে, তখনই আগুনের ফোনটা বেজে ওঠে। কাজটা কমপ্লিট? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই কাজটা করেছি, তবে ছেলেটি বেশ সমস্যা করেছে, মানে খুব চেঁচামেচি করেছে। ইউ ইডিয়েট, কি করে একটা ছেলেকে হ্যান্ডেল করতে হয় তা এখনও শিখিসনি? সরি স্যার। সরি মাই ফুড। মেয়েটিকে অজ্ঞান করে রাখ, আমি আসছি। ওকে স্যার। আগুনের ফোনে কথা বলা শেষ হতে সামনে তাকে দেখে মৌ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি, এভাবে প্লিজ আমার দিকে তাকিয়ে থেকো না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। ছি, আপনি এইসব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটিকে আটকে রেখেছেন? জানতে চাও মন পাখি? মৌ মাথা নাড়িয়ে সম্মতি জানালে আগুন এক গ্লাস দুধ নিয়ে মৌকে জোর করে খাইয়ে দিয়ে মৌকে আটকলা করে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগুনের হুট করে মৌকে নিয়ে যাওয়া দেখে ছাদে দাঁড়িয়ে নীলা হাসতে লাগলো। নীলার হাসি দেখে নীলা প্রশ্ন করলো, কি ব্যাপার নীলা, এরকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে? হাসবো না নীনা, কি বলছিস? জানিস আগুন স্যার ম্যামকে নিয়ে কোথায় গেল? না, আমি জানবো কি করে? বল, তুই বল কোথায় গেল? ম্যামের সব প্রশ্নের উত্তর দিতে। ওয়েট, রিয়েলি নীলা? তাহলে তো বেশ ভালো না? খুব 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 ভালো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা নীনা। চল নিচে চল, স্যারের রুমটা সাজিয়ে ফেলি ম্যামের প্রিয় ফুল দিয়ে। চল। স্যার আমরা কোথায় যাচ্ছি? আগুন মৌর প্রশ্নের উত্তর শুধুমাত্র একটা মিষ্টি হাসি দিয়ে দিল।
খুব তাড়াতাড়ি জানতে পারবে। মন পাখি, জাস্ট একটু প্যাশেন্স রাখো। পেশেন্স রাখবো মানে? স্যার কি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছে? না না, না না, তা হতে পারে না। এক নরক থেকে বেরিয়ে এসে আর কোনো নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমাকে সাহস করে কিছু করতেই হবে। কিন্তু কি করব আমি? কি করব? আইডিয়া। স্যার, একটা কথা বলবো। এক কেন মন পাখি, হাজারটা কথা বলো। আমি তো তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। তোমার মনে কি চলছে এটা এই আগুন চৌধুরী বুঝতে আর বাকি নেই মন পাখি। তবুও একটা সুযোগ দিব তোমাকে পালানোর। তবে এইবার যদি আমার হাতে ধরা পড়ো তো সারা জীবনের জন্য আমার মন গৃহে তোমাকে বন্দি করে রাখবো। স্যার, আমার না খুব পানির পিপাসা লেগেছে, আমি পানি খাবো। মৌয়ের কথা শুনে মাত্রই আগুন খুব জোরে গাড়ি ব্রেক করে মৌয়ের দিকে তাকায় আগুন। হোয়াইট, এই কিছুক্ষণ আগে তোমার নিজ হাতে এক গ্লাস দুধ খাইয়ে দিলাম না? হ্যাঁ, মানে আমার আবার পিপাসা পেয়েছে। আগুন গাড়িতে কোনো পানির বোতল না পেয়ে গাড়ি সাইড করে দোকান থেকে পানি আনতে বেরোতে মৌ আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের ভিতরে ঢুকে যায়। আগুন দোকান থেকে পানির বোতল কিনে এনে মৌকে দিতে যাবে, তখনই দেখে গাড়ি ফাঁকা। যা ভেবেছিলাম মন পাখি, তুমি ঠিক তাই করলে। নেভার মাইন্ড, আমি জানি তুমি এখন কোথায় আছো। আগুন পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছুতে যেতে আগুন খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। আগুন বাঁকা হাসি দিয়ে সেই পথ ধরে এগোতে থাকে। ও মা গো, এত বড় সাপ তো জিন্দেগিতে আমি দেখিনি। এখন যদি এই সাপটা আমায় কামড় দেয় তাহলে তো আমি অক্কা পেয়ে যাব, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে মৌ লাফালাফি জোরাজোরি করে চিৎকার করতে লাগলো সাপটাকে দেখে। আল্লাহ, কেন যে শাড়িটা পরতে গেলাম, এখন দৌড়াতেও তো পারছি না, শাড়িটা পায়ে বেঁধে যাচ্ছে বারবার। কি করবে মৌ তা ভাবতে ভাবতে দেখে সাপটা ছবল দেওয়ার জন্য এগিয়ে আসে। মৌ ভয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মৌ খেয়াল করলো সাপটা এখনো ছবল দেয়নি, পায়ে কোনো ব্যথা অনুভব করলো না। চোখ থেকে হাত সরিয়ে সাপটাকে দেখার জন্য পিটপিট করে তাকাতে দেখি সামনে স্বয়ং আগুন চৌধুরী দাঁড়িয়ে আছে, হাত দুটো পকেটে রেখে মুখে কিউট মার্কা একটা হাসি হেসে মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো বুঝতেই পারছি না। চারদিকে তাকিয়ে দেখলাম কোথায় ওই সাপটাকে দেখতে পেলাম না। তা দেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এখন ভাবছি এই লুচু শ্যাটটার হাত থেকে কি করে বাঁচা যায়। এখন কি দৌড় দিব নাকি হেঁটে হেঁটে যাব? আর এই শাড়ি পরে তো বেশি দূর পর্যন্ত দৌড়াতেও পারবো না। তাহলে আমি বলছি তাহলে কি করবে। মানে? ইটস সিম্পল। ওয়েট, বেশি কথা সুযোগ না দিয়ে কোলে তুলে নিলাম। এই এই, কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে যাব না কোথাও। তাহলে কি ওই লম্পট মাহিমের কাছে যাবে? গাড়িতে বসিয়ে দিয়ে বলল আগুন। মাহিমের কথা শুনতেই মৌ চুপ হয়ে গেল। কেন যেন এক অজানা ভয় ঘিরে ধরেছে মৌকে। আগুন আপাতত মৌয়ের ভয়টা কাটাতে চায় না, তাই সে গন্তব্য পৌঁছানোর জন্য গাড়ি স্টার্ট দিল। মন পাখি, নামো। আগুনের কথা মতো মৌ চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। আগুন মৌয়ের হাত ধরে আগুনদের পুরনো কারখানার ভিতরে ঢুকতে কয়েকজন লোক এসে আগুনকে সালাম দিতে লাগলো। আর একজন এসে আগুনের হাতে গান দিয়ে বলল, স্যার, আপনার কথা মতো ছেলেটাকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন পানি নিয়ে আয়, ওর জ্ঞান ফেরাতে হবে। ওকে স্যার, আপনি ভিতরে যান। লোকটি আগুনের কথা মতো পানি আনতে বাইরে চলে গেল, আর আগুন মৌকে নিয়ে ভিতরে চলে গেল। মৌ কিছু জিজ্ঞাসা করতে যাবে আগুনের কাছে, তখনই আগুন চোখের ইশারায় মৌকে চুপ থাকতে বলল। আমাকে না দেখে সামনে ওই চেয়ারে যে ছেলেটিকে দেখছো, ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে হবে তোমাকে। আমি? হ্যাঁ তুমি। মিলন পানির বোতলটা মন পাখির হাতে। আগুনের কথা মতো মিলন পানির বোতলটা মৌয়ের হাতের দিকে দেয়। মৌ ধীরে ধীরে ছেলেটার কাছে দাঁড়াতেই মৌয়ের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইমাম। মিলন পানির বোতলটা নিচ থেকে তুলে আবার মৌয়ের হাতে দিল। মৌ বোতলের মুখটা খুলে হাতে পানি নিয়ে ইমামের মুখে ছিটিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। ইমামের ভাই, কি হয়েছে তোর?
এই ভাই, চোখ খোল, দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে, একবার চোখ মেলে তাকা না ভাই। ধীরে ধীরে জ্ঞান ফিরতে সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আপু তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনলো? ইমামের কথা শুনে একরাশ ঘৃণা নিয়ে আগুনের দিকে তাকিয়ে রইল মৌ। আগুন মৌয়ের চোখ দেখে বুঝতে পারলো মৌ ওকে ফুল বুঝছে, তাই ক্লোরোফাইভ করার জন্য মৌয়ের দিকে দুপা এগোতেই মৌ দুপা পিছিয়ে গেল। এটা দেখে আগুন সেখানে থমকে গেল। মিলনকে চোখের ইশারায় যেতে বলল আগুন। মিলন চলে যেতেই আগুন পানির বোতল নিয়ে পুরো পানিটা ইমামের মুখে ঢেলে দেয়। আগুনের এমন কাজ দেখে মৌ হতবাক হয়ে যায়। মৌ রেগে গিয়ে আগুনের হাত ধরে ধাক্কা মেরে ইমামের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, হাউ ডিয়ার ইউ মিস্টার আগুন চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভিয়ার করার? কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ মুখ লাল হয়ে যায়। আগুন এতক্ষণ চুপ করে মৌয়ের সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করেই ইমাম মৌয়ের হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই মৌ বলে উঠল, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপু তুই কি ভুল বুঝছিস আগুন ভাইয়াকে? মানে তুই এই সব কি বলছিস? আর ওনাকে ভাইয়া বা বলছিস কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর এটা আমি বলছি মন পাখি। সিজান, তুই এত বড় ভুল কী করে করতে পারলে? এখন যদি এই নাম কোনোভাবে আগুন চৌধুরীর হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি এইটুক ছেলে আমাদের এইভাবে ঘোল খাওয়াবে, এটা আমরা বুঝতে পারিনি। জাস্ট শাট আপ সিজান, কোনো প্রকার এক্সকিউজ আমি শুনতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব ইনামকে খুঁজে বার কর, নয়তো তোমার অবস্থা আমি মমতার মতো করব। ইয়েস স্যার। সিজন চলে যেতে আরমান খান বারবার পায়চারি করছে, আর কোনো মতোই আগুনের ভয়টা মন থেকে সরাতেই পারছে না সে। কিছুক্ষণ হাঁটার পর সবাই হেলান দিয়ে বসে পড়ে। তখনই মাহিম এসে হাজির হয়। আঙ্কেল, ময়ূর কোনো খবর পেয়েছেন? না বাবা মাহিম, তবে এইটুকু জানি এই শহরে কোথাও একটা লুকিয়ে আছে। ও রিয়েলি? তাহলে তো আমি নিজেই মৌকে খুঁজে বের করতে পারবো। পারবে বাবা, তুমি ওকে খুঁজে দিতে পারলে আমার সত্যি উপকার হয়। পারবো আঙ্কেল। মাহিম চলে যেতে আরমান খান এক স্বস্তির নিঃশ্বাস পেল। ময়ের চিন্তা না হয় ফাহিম করলো, কিন্তু ইনামকে কোথায় খুঁজবো আমি? কোনো মতে যদি ওই ডায়েরিটা সহ আগুন বা ময়ের সামনে পড়ে যায় তাহলে সব খেল খতম। আপনি বলবেন মানেটা কি প্লিজ? মন পাখি, তুমি হয়তো ভাবছো ইমামকে আমি কিডন্যাপ করেছি, কিন্তু সত্যিটা হলো আমি ইমামকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছি। আগুনের কথা শুনে মৌ ইমামের দিকে তাকাতে ইমাম মাথা নেড়ে সায় দেয়, মানে আগুন যা বলছে তা সত্যি। তাহলে সকালে যে আপনি ফোনে মৌকে বাকিটা বলতে না দিয়ে আগুন বলল, সকালে যার কথা বলেছিলাম সেই অন্য কেউ ছিল স্যার। আজ প্লিজ আমাকে সব সত্যিটা বলুন প্লিজ স্যার। হাত জোর করে মৌ বলতে লাগলো, মন পাখি, আমার সামনে কখনো হাত জোড় করবে না। তুমি না চাইলে আজ তোমাকে সব সত্যিটা বলবো আমি। মন পাখি, হয়তো মনে নেই, বা মনে নেই বললে ভুল হবে। তোমার সেই অ্যাক্সিডেন্টের পর তুমি পুরনো সব স্মৃতি ভুলে গেছো, তাই তোমার কিছুই মনে নেই। আমার ড্যাড আরিয়ান চৌধুরী আর তোমার মা মমতা চৌধুরী হলো ভাই বোন। আরমান খান আমাদের সম্পত্তি দেখে ফুপির সাথে প্রেমের অভিনয় করে পালিয়ে বিয়ে করে, যেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসতো যে দাদিমাকে উপেক্ষা করে ফুপির সাথে যোগাযোগ রাখত। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমা আর রাগ করে থাকতে না পেরে আরমান খানের সাথে ফুপি আর তোমাকে বাড়িতে ফিরিয়ে আনে। আরমান খান কিছু বছর ভালোর মুখোশ পরে থেকে আস্তে আস্তে তার আসল রূপে ফিরতে লাগলো। ফুপি করে প্রায় প্রতিদিন রাতে টর্চার করত টাকার জন্য। তখন তোমার বয়স 5 বছর আর আমার 12। আমার ছোট বোন ইমুও ছিল তোমার বয়সী। ছোটবেলা থেকেই তোমার প্রতি আমার অন্যরকম এক টান অনুভব করতাম। তোমার প্রিয় কালো গোলাপ ছিল, তাই আমি প্রত্যেক দিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো ছেলেকে তোমার আশেপাশে থাকতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতেও চাইতো
তাহলে আমি তাকে মেরে বাইর করে দিতাম। কিন্তু তুমি ছিলে ভীষণ ভীতু, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ ইমোর সাথে খেলতে। তবুও যতক্ষণ তুমি ইমোর সাথে খেলতে ততক্ষণ আমি তোমার পাশে থাকতাম। হঠাৎ একদিন তোমার বাবা ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। তখন আমরা কেউ জানতাম না ওই জানোয়ারটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মম প্রথম রাজি ছিল না। কিন্তু ড্যাড কোনোভাবে মমকে রাজি করিয়ে নেয়। কথা হয় আমাদের এখন শুধু ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ে হবে, আর রেজিস্ট্রি হবে আমরা বড় হলে। কথা অনুযায়ী তার ঠিক 7 দিন পর তোমার আর আমার বিয়ের আয়োজন করা হয়। সেদিন তোমাকে লাল শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছিল, তোমার একেবারে পুতুল বউয়ের মতো। আমি হা করে শুধু তোমাকে দেখছিলাম। এদিকে কাজী সাহেব বারবার আমাকে কবুল বলতে বলছিল। সেদিকে আমার কোনো হুঁশ ছিল না। তুমি দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরে বলতে লাগলে, আগুন ভাইয়া কবুল বলছো না কেন? তুমি না কবুল বললে তো আমার পুতুলের বিয়ে হবে না। তখন তোমার কথা আর কাণ্ড দেখে সবাই খুব জোরে জোরে হেসে দিয়েছিল। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল কবুল বলে চেঁচাতে লাগলে। সব কিছুর মাঝে বিয়েটা হয়ে গেল। আরমান খানকে কোথাও দেখতে না পেয়ে মম ড্যাড খুঁজতে লাগলো। এতক্ষণ মৌ মন দিয়ে সবটা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতে আগুন থেমে যাওয়ায় মৌ বলতে লাগলো, থেমে কেন গেলেন বলুন, তারপর কি হলো? এতক্ষণ আগুন মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি নিয়ে কথাগুলো বলছিল, কিন্তু মৌয়ের কথা শুনে সেই হাসি বিলীন হয়ে গেল। চোখ ছলছল করছে আগুনের, কষ্ট হচ্ছে। তারপরও আবার বলতে লাগলো আগুন, ড্রয়িং রুমে কাউকে না দেখতে পেয়ে মম ড্যাড রুমে গিয়ে খুঁজতে যেতেই দেখে ডেডের কাবার্ড খোলা। চেক করতে দেখে ক্যাশ সাথে গোল্ড ডায়মন্ড জুয়েলারি কিছুই নেই। ইভেন দাদিমার রুমেও সেই একই অবস্থা। দেখে ফুপি রুমে যেয়ে দেখে পুরো আলমারি খালি, কোনো কাপড় নেই। আরমান খান বা ফুপি ড্যাড মমের সন্দেহ হলে তারা ছাদে খুঁজতে যেতেই ইমুর চিৎকার কানে ভেসে আসে। মম ড্যাড দৌড়ে ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে উঠে দেখতে পাই আরমান খান ফুপির হাত টেনে নিয়ে নিচে যেতে চাইছে, আর ফুপি বারবার ছাদের কার্নিশের দিকে যেতে চাচ্ছে। এটা দেখে ড্যাড রেগে গিয়ে আরমান খানের গালে থাপ্পড় মেরে দিয়ে ফুপিকে আরমানের হাত থেকে ছাড়াতে গেলে ফুপি বলে ওঠে, ভাইয়া ইমুকে বাঁচা, এই জানোয়ারটা ইমুকে ছাদ থেকে ফেলে দিছে, তোরা ইমুকে বাঁচা। কথাটা বলেই ফুপি জ্ঞান হারায়। আর এদিকে মম ড্যাড ইমুর এই অবস্থা দেখে পাগলের মতো করতে লাগলো। সবাই মিলে ইমুকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ট্রিটমেন্ট শুরু করতেই ড্যাড পুলিশকে নিয়ে বাড়িতে এসে দেখে আরমান খান ফুফি বা তোমার কোনো চিহ্ন বাড়িতে নেই। আমরা হসপিটালে যেতেই তোমাকে আর ফুপিকে নিয়ে আরমান খান শহর ছেড়ে পালিয়ে যায়, শুধুমাত্র কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট্ট বোনটার দোষ কী ছিল? দোষ ছিল একটা, যে আরমান খানকে টাকা চুরি করতে ইমু দেখে ফেলেছিল। শুধু এইটুকু কারণের জন্য ইমুকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। আগুনের কথা শুনে মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছি, বাবা এতটা খারাপ? কিছু টাকার জন্য একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে কলিজা কেঁপে উঠলো না? তখনই আগুন মৌকে ধমক দিয়ে বলল, না, আমার বোন মরেনি, তবে জিন্দা লাশ হয়ে হসপিটালের বেডে 15 বছর যাবৎ শুয়ে আছে। মৌ কিছু না বলে শুধু কেঁদে যাচ্ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে এমন পিতার মেয়ে হওয়ার জন্য, যে কিনা টাকার লোভে একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলো জানতে চাইবে না মন পাখি? আপনি আমাকে কি করে খুঁজে বের করলেন? তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমাকে খুঁজে বের করতেই হবে, তাই না? আপনি কি করে জানলেন? আমি বাকিটা বলতে না দিয়ে আগুন বলতে লাগলো, ড্যাড খুব গোপনে তোমাদের খোঁজার জন্য ডিটেকটিভ লাগিয়েছিল, তারাই তোমাদের খুঁজে বের করে। তাদের মাধ্যমে জানতে পারি সেদিন তাড়াহুড়ো করে বেরাবার সময় তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর ওই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ার জন্য তুমি আগের সব ঘটনা ভুলে যাও, কিন্তু আমি সব সময় তোমার আশেপাশে থাকতাম। তার মানে এত বছর যাবৎ আপনি আমার জন্য কালো গোলাপ পাঠাতেন? হ্যাঁ, আমি পাঠাতাম, আর এটা ওই জানোয়ারটা বুঝতে পেরে
মাহিমের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন? কারণটা তুমি খুব ভালো করে জানো। ছোট্টবেলা থেকে কোনো ছেলেকে তোমার আশেপাশে আমি সহ্য করতে পারতাম না। আর সেখানে তুমি অফিসের কলিগদের সাথে হেসে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। আগুনের কথা শুনে মৌয়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। মৌ মনে মনে ভাবছিল, সত্যি কেউ ওকে এতটা ভালোবাসতে পারে? আপু এটা নে। কি এটা ইমাম? আপু এটা আম্মুর ডায়েরি। ডায়েরি? হ্যাঁ আপু, তুমি এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নীচ প্রকৃতির লোক। ইমামের কথা শুনে মৌ ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কথা মনে নেই, তা কেন আপনি খুব ভালো করেই জানেন। আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে সরাসরি বলছি আমি এই বিয়েটা মানি না। হোয়াট? আপু এটা তুই কি বলছিস? আমি যা বলছি ঠিক বলেছি ইমাম। আর এই মিস্টার আগুন চৌধুরী বাবা যা যা আপনাদের সাথে করেছে তা হয়তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু এই নয় যে আপনি যে বিষয়টা কথা বলেছেন তা আমি মেনে নিব। কি বলতে চাইছো মন পাখি? ক্লিয়ার করে বলো। আমি যা বলেছি ক্লিয়ার করে বলেছি। শুনুন, আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান। আমি আর কিছুতেই বাবার প্ল্যানের অংশ হতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমি কেউ প্রাপ্তবয়স্ক ছিলাম না, যা আইনত গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে বলছি এইসব ভুলে যান আর বাবার সাথে আপনার যা করতে হয় করুন। আমি বা আমার ভাই কেউ বাধা দিতে আসবো না। আর আমি বাকিটা বলতে না দিয়ে আগুন রেগে চিৎকার করে বলতে লাগলো, ইনাউস ইজ ইনাউস। মন পাখি, অনেক ছাড় দিয়েছি তোমাকে। আর না, তুমি কি বলেছিলে? ছোটবেলার বিয়ে আইনযোগ্য নয়, তাহলে প্রাপ্তবয়স্ক বিয়ে গ্রহণযোগ্য, এটাই তো বলছো, তাই না? আগুনের মুখের দিকে তাকিয়ে মৌয়ের মুখে কথা যেন সব হারিয়ে যাচ্ছে। আগুনের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। মৌ তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মানে? আপু তুই কি করছিস এটা? আগুন ভাইয়াকে কেন রাগাচ্ছিস? চুপ করো ইমাম, উনি এমনিতেও প্রচুর রাগী। রাগ করতে কোনো কারণ লাগে না। এখন কি করব বলো? দেখছিস না ওনাকে কতটা হিংস্র লাগছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে ইমাম। দেখুন স্যার, আমি আমার কথা বলে দিয়েছি, আমি আপনার সাথে থাকবো না। কথাটা শেষ হওয়ার আগে আগুন মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুনের রাগ কামড়ে পরিণত হচ্ছে। মৌসেও নিজের থেকে আগুনকে সরাতে পারছে না। এইদিকে ইমাম লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আসে। কয়েক মিনিট পর মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। আগুনের দিকে আর একটু হলে মৌয়ের নিঃশ্বাস আটকে যেত এই অবস্থা। মৌ প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ইমাম। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করায় মৌ লজ্জায় যেন মরে যাচ্ছে। এদিকে আগুনের উপর রাগটা আরও সামলাতে না পেরে ঠাস করে আগুনের গালে একটা থাপ্পড় মেরে দিল মৌ। আচমকা এমন ঘটনায় ইমাম আগুন দুজনেই চমকে যায়। আগুন রাগে হাত মুঠিবদ্ধ করে দেয়ালে খুব জোরে একটা ঘুষি মারে। তার হাত কেটে গল গল করে রক্ত পড়ছে। হাজারই হোক, বাঙালি নারী কখনো নিজের স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পারে না। মৌ তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচল খানিকটা অংশ ছিঁড়ে আগুনের কাটা হাতটায় বেঁধে দেয়। মৌ কিছু বলতে যাবে তখনই আগুন মৌকে ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়ে। সাথে সাথে ইমামও আগুনের সাথে বেরিয়ে গেল। স্যার, আপনি কি করছেন? প্লিজ আমাকে ছাড়ুন। ইমাম ভাই, এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে আমাকে বাঁচাও না ভাই, প্লিজ। আজ হয়তো আমাকে মেরেই ফেলবে। বলে কাঁদতে লাগলো মৌ। অজানা এক ভয় চেপে ধরেছে মৌকে। কি করতে যাচ্ছে আগুন তার সাথে? ইমাম মৌকে নিয়ে আগুন চৌধুরী মেনশনে ফিরে এলো। এইদিকে নীলা আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুন নীলার সামনে এসে বলো, নীলা, ইমামকে ওর রুমে দেখিয়ে দাও, আর এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। কথাটা বলে আগুন মৌকে কোলে নিয়ে ওপরের রুমের দিকে চলে যায়। আগুনকে যেতে দেখে নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচত। ইমামকে নিচের একটা রুম দিয়ে নিজেদের কাজে চলে গেল নীলা। স্যার প্লিজ আপনি কি পাগল হয়ে গেলেন না কি? কি করছেন কি?
মৌয়ের কোনো কথাই যেন আগুনের কানে ঢুকছে না। আগুন মৌয়ের শাড়ি খোলায় ব্যস্ত। খুব শখ না আমার থেকে দূরে চলে যাওয়ার, তাই না? আজ তোর এমন অবস্থা আমি করব যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবি না। আগুন মৌয়ের শাড়িটা এক চটকায় খুঁড়ে ফেলে ফ্লোরে ছুঁড়ে মারে। মৌকে বেডের সাথে দু হাত চেপে ধরে সারা মুখে চুমু খেতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ে রূপ নিতে ঠোঁটের গলায় পেটে কামড় দিতে থাকে। মৌ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। মৌ ভালো করে বুঝতে পারছে আজ তার এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওই কথাগুলো না বলে হয়তো আগুন কখনোই এমন কাজ করতো না। আগুন আজ হিংস্র বাঘের মতো মৌয়ের শরীরে আঘাত করছে অহিংস্র ভালোবাসা দিয়ে। একটা সময় আগুন ক্লান্ত হয়ে মৌয়ের পেটের উপর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। স্যার, ইমাম আগুন চৌধুরীর হাতে ধরা পড়েছে। এখন আমরা কিছুই করতে পারবো না। শিট, এটা হওয়াই বাকি ছিল। আমার সব প্ল্যান ফ্লপ হয়ে গেল। না, এখানে আর থাকা যাবে না। এক্ষুনি আমাকে এই শহর থেকে পালিয়ে যেতে হবে, না তো আগুন আমাকে ছাড়বে না। কোথায় পালাবেন আঙ্কেল? আরমান খান পালানোর কথা বলার সময় মাহিম পিছনে এসে দাঁড়ায়, কিন্তু আরমান খান মাহিমের উপস্থিতি টের পাওয়ায় অনবরত কথা বলে যাচ্ছে। কি হলো আঙ্কেল, মুখে দই জমিয়ে রাখছেন নাকি? কথা বলছেন না যে? সরি। আরে না মাহিম বাবা, পালাবো কেন? আমি তো ময়ের কথা বলছিলাম। আরে বস, এদিকে আমার থেকেও এক কাঠি উপরে। কি সুন্দর অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি নিজের কানে শুনলাম উনি শহর ছেড়ে নিজে পালিয়ে যাওয়ার কথা বলছে, আর এখন মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আর তা কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ও আচ্ছা, তা মোয়ের কোনো খবর পেয়েছেন? না বাবা, খোঁজ চলছে। মাহিম বাবা, আমাকে আজ একটু শহরের বাইরে যেতে হবে। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান। এই সুযোগে আমার আপনার পিছু নিয়ে সবটা জানতে হবে আমাকে। কথাগুলো ভাবতে ভাবতে মাহিম বাহিরে চলে গেল। অনেকক্ষণ যাবৎ মৌ শাওয়ার অন করে তার নিচে বসে আছে। না, কান্না পাচ্ছে না। মৌয়ের নিজের বাবার কর্মকাণ্ডর কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথা কাটে যাচ্ছে। আচ্ছা, আমি যদি নিজেকে আগুনের জায়গায় রাখতাম তাহলে কি করতাম? আমি হয়তো সব কিছু ধ্বংস করে দিতাম, কঠিন শাস্তি দিতাম আগুনকে। কিন্তু সেই জায়গায় আগুন যা করেছে তা হয়তো আমি তা কখনোই করতে পারতাম না। শত্রুকে কখনো ভালোবাসতে পারতাম না। না, আর এমন ভুল আমি করব না। আগুনকে আপন করে নিব। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরে দিব। মৌ শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়। এলোমেলো চুল ছেড়ে দিয়ে চোখের লেপটে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজিয়ে দেয়। মৌয়ের বুঝতে আর বাকি নেই কেউ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে আসে, কিন্তু মৌয়ের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিন্তু মৌয়ের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। আই এম সরি মন পাখি, রাগের বশে তোমাকে এত হার্ট করার জন্য। মৌ আগুনের কথায় কোনো উত্তরই না দিয়ে উল্টো প্রশ্ন করলো। স্যার, আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই। মৌয়ের মুখে এই কথা শুনে আগুন মৌকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সত্যি দেখা করতে চাও বনুর সাথে? আগুনের কথা প্রতি উত্তরে মৌ মাথা নেড়ে সায় দেয়। আগুন মৌয়ের কথায় খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সো হ্যাপি মন পাখি, তুমি সত্যি সবটা মেনে নিয়েছো দেখে। আপনাকে কে বলল যে আমি সবটা মেনে নিয়েছি? মৌয়ের কথা শুনে আগুনের মুখের হাসি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মন পাখি, বনু বাংলাদেশে নেই। মম ড্যাড ওকে ইউকে নিয়ে চলে গেছে চিকিৎসার জন্য, তাই তুমি এখন বনুর সাথে দেখা করতে পারবে না। তবে তবে কি? ভালোবাসি মন পাখি, খুব ভালোবাসি। প্লিজ আমাকে আর একা করে চলে যেও না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছি, আমার ভালোবাসাটা আমি আর হারাতে চাই না। কথাগুলো বলতে বলতে আগুনের দুই চোখ যেন ভরে এলো। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করেই তবেই আমি আপনাকে নিজের করে নিব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছো ততটাই কষ্ট আমি তোমাকে দিব। মন পাখি, তুমি হাত দিয়ে থামিয়ে দিল মৌ। দেখুন মিস্টার চৌধুরী,
আপনি অনেক টর্চার করেছেন আমার ওপর। আমি ইচ্ছে করলেই এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাগ জেদের ওপর আমি কোনো কথা বলিনি। তবে এখন থেকে আমার ওপর কোনো প্রকার জোর করলে তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। আর হ্যাঁ, আমার বাবা যা করেছে তা জঘন্যতম অন্যায় করেছেন। আমি শাস্তি দিব আমার বাবাকে, এমন শাস্তি দিব যা কখনো কল্পনাও করতে পারবে না। আগুন ময়ের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। যে মেয়ে সাত চড়েরা কাটে না, সেই মেয়ে আগুন চৌধুরীর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলো। বিষয়টা হজম করতে আগুনের বেশ কিছুটা সময় লাগলো। আপনি কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? না, মানে সকালবেলা জাস্ট এক গ্লাস দুধ খেয়েছিলাম, আর এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। ময়ের কথায় টরক নড়লো আগুনের। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো। আগুন ওয়াশরুমে ঢুকতেই মৌ আগুনের ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার একটা হেল্প চাই। জি আচ্ছা। কলটা ডিসকানেক্ট করতেই পিছনে তাকে দেখে আগুন এখন ওয়াশরুম থেকে বের হয়নি। মৌ ফোনের জায়গা মতো রেখে রুমটা পরিষ্কার করে নিচে গেল। ম্যাম, আপনি নিচে? কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। কোনো ব্যাপার না নীলা, তুমি আমাকে ম্যাম বলবে না, ভাবি বলে ডাকবে, ওকে? কিন্তু ম্যাম, আমি আপনাকে কি করে ভাবি ডাকবো? আপনি তো আমার মালিক। জি নীলা, মালিক? কি বলছো? মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। আর আমরা তার বান্দা, তাই মালিক বলবে না, আর না ম্যাম, ভাবি বলে ডাকবে, মনে থাকবে? জি ভাবি। মুখে হাসি নিয়ে বলল নীলা। এখন কিচেনে চলো, রান্না করব, তুমি আমাকে হেল্প করবে। কোথায় কি জিনিস আছে তা তো আমি জানি না, তুমি দেখিয়ে দিবে। ভাবি, তার আর কোনো দরকার নেই, আমার সব রান্না করা শেষ, টেবিলে সব সার্ভ করার রাখা হয়েছে। মৌ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। অন্যদিকে আগুনও ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে চলে আসে। ইদানিং আগুন মৌয়ের কাজ দেখে অবাকের পর অবাক হচ্ছে। মৌয়ের চাল চলেন পুরো গৃহিণীর মতো। সময় আগুনের পছন্দ অপছন্দ খেয়াল করে রান্না করে নিজ হাতে, কিন্তু সব কিছুর মাঝেও মৌ আগুনের কাছাকাছি থাকে না, দূরত্ব বজায় রেখে চলে। আগুনকে অতিমাত্রা কষ্ট দেয়, কিন্তু মৌয়ের সামনে তা প্রকাশ করে না। এইদিকে আগুন ইমামকে বড় নাম করে একটা কলেজে ভর্তি করে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু মৌয়ের আচরণে কোনো পরিবর্তন ঘটে না। মৌ তার নিজের মতো করে চলছে, কিন্তু দিন শেষে রাতটা আগুনের বুকে ঘুমিয়ে কাটায় মৌ, আর একটুকু পেয়ে শান্তি পায় আগুন। হ্যালো, কাজটা কি কমপ্লিট? ইয়েস ম্যাম, আপনার কথা মতোই সবটাই হয়েছে। ওকে, আমি আসছি। মৌ তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেল। গাড়ি ছাড়া আগুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে মৌকে এভাবে বেরোতে দেখে আগুন মৌয়ের পিছু নেয়। কিছু দূর যেতেই মৌ একটা অটো থামিয়ে চলে যায়। আগুনও মৌয়ের পিছু পিছু অন্য একটা অটো ধরে মৌকে ফলো করে। কিছুক্ষণ পর, ম্যাম ওই পাশটায় চলুন, ওদের আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়েছে। কেমন আছো মিস্টার আরমান খান? আরমান খান কারো গলা শুনে মাথা নিচু করে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার মিস্টার খান, নিজের মেয়েকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? আমাকেই তো এতদিন পাগলা কুকুরের মতো খুঁজছিলেন, আর আজ আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি, এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? আরমান খান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ভীতু মেয়ে আজ বাঘিনীর মতো আচরণ করছে তা দেখে। মৌ, তুই আমাকে? বাকিটা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মৌ বলল, মিস্টার খান, এতক্ষণেও বুঝতে পারলেন না আমি আপনাকে কিডন্যাপ করেছি? শুধু আপনাকে না, সাথে আপনার বন্ধুর ছেলে মাহিমও আমার কাছেই বন্দি। কেন মৌ, আমাদের কেন আটকে রেখেছিস? বল, আমি তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। রেগে তেরে বলতে থাকে আরমান খান। আরমান খানের কথা শুনে মৌ আরমান খানের বুক চেপে ধরে রক্তচক্ষু দিয়ে বলল, চুপ, একদম চুপ। তুই কখনো কারোর বাবা হতে পারিসই না। তোর কাছে টাকা টাকা, তাই না? সবই টাকার জন্য তুই আমার মাকে খুন করেছিস, তাই না? মৌয়ের কথাটা শোনা মাত্রই আরমান খান তোতলাতে তোতলাতে বলে, তুই কি করে জানলি? তার মানে কি ইনাম? হ্যাঁ ইমাম, আমার কাছেই আছে, আর মায়ের ডায়েরিটাও
আমার হাতে। ডায়েরিটা বের করে হাত দিয়ে দেখালো মৌ। তুই সব জানতে পেরেছিস? কি ভেবেছিলেন মিস্টার খান আমি সবটা জেনেও যে কিনা আমার মাকে খুন করেছে, যে কিনা 5 বছরের বাচ্চা মেয়েটাকে খুন করার জন্য একবারও কলিজা কাঁপলো না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? ইম্পসিবল। তার শাস্তি তো পেতেই হবে। মৌ মীরকে চোখের ইশারা করতে আরমান খানকে একটা কাছের তৈরি ছোট্ট বক্স আর একটা তার ভিতর আরমান খানকে ঢুকিয়ে দেওয়ার পর মৌ নিজের হাতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আরমান খান চিৎকার করে মৌয়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। মৌ মাটিতে বসে পড়ে অঝরে চোখের পানি ফেলাতে ফেলাতে হাসছে পাগলের মতো। মা দেখো দেখো মা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি মা। তোমাকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল ঠিক সেভাবেই আজ আরমান খানকে আগুনে পুড়িয়েছি। চিৎকার করে বলতে থাকে মৌ। ম্যাম প্লিজ শান্ত হন, এখনও একজনকে আপনার শাস্তি দেওয়া বাকি আছে। তাকে শাস্তি না দিয়ে এভাবে আপনি দুর্বল হতে পারেন না। মৌ চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে আগুন সামনে দাঁড়িয়ে। কেন এখানে আমাকে দেখবে এটা আশা করনি কখনো, তাই তো? মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগুন মৌয়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে মাহিমের সামনে নিয়ে যায়। মাহিমের হাত পা চোখ বাঁধা। মীর মাহিমের চোখ বাঁধন খুলে দিতে মাহিম সামনে বউকে দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণেই পাশে আগুনকে দেখে মুখ কালো করে ফেললো। জিজ্ঞাসা করলো, এইসবের মানে কি মৌ? আমাকে এইভাবে ধরে আনা হয়েছে কেন? আর এই আগুন চৌধুরী তোমার সাথে কেন? মৌয়ের কথা শুনে যেন মাহিমের মাথা ঘুরতে লাগলো। কি কি বলছো তুমি? উনি তোমার হাজব্যান্ড? কেন মিস্টার মাহিম, কোনো সন্দেহ আছে নাকি? মাহিম কি বলবে বুঝতে পারছে না। না, আগুনকে দেখে ভয়ে মাহিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ 2 বছর আগে এক মেয়েকে রেপ করার পর আগুনের সামনে ধরা পড়ায় আগুন ওকে এমন করে মেরেছিল যে 6 মাস কমাইছিল মাহিম। প্রায় 1 বছর লেগেছিল সুস্থ হতে। আর আজ আবার সেই আগুন চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই আগুন সামনেই দাঁড়িয়ে আছে, সেই আগুন চোখে। কি মিস্টার মাহিম, গতবার অন্য মেয়েকে রেপ করার জন্য এমন মার মেরেছি যে 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে, আর আজ আবারও আমার সামনে বসে আছিস আমার স্ত্রীর দিকে কুনজরে তাকানোর জন্য? স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কোনোদিন মৌর সামনে আসবো না। দয়া করেন স্যার। মন পাখি, এর শাস্তি আমি দিব আমার নিজের হাতে। মৌ মিষ্টি হাসি দিয়ে বলল, ওকে ডান, রাত অনেক হলো, আমি বাড়ি ফিরেছি, আপনি কার সেরে আসুন। মৌ কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। এদিকে আগুন হিংস্র বাঘের মতো ধারালো ছুরি দিয়ে মাহিমকে একের পর এক আঘাত করতে লাগলো। মাহিমের পুরো শরীরে মাহিমের রক্ত মেখে আছে আগুনের দেহে। কেউ বলবে এই মাত্র আগুন রক্ত দিয়ে গোসল করে আসে। স্যার মাহিম শেষ, ও আর বেঁচে নাই, আপনি প্লিজ শান্ত হন। আগুন মীরের কথা শুনে কিছুটা শান্ত হয়ে যায়। তারপর রুমাল দিয়ে হাতে লেগে থাকা রক্ত মুছে ফেলে মীরকে লাশ দুটোর ব্যবস্থা করতে বলে বেরিয়ে যায়। ভাবি, আপনাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে। আমাদের চোখ সরছেই না আপনার উপর থেকে। স্যার তো আজ আপনার রূপে খুন হয়ে যাবে। কথাটা বলে নীলা নীলা হাসতে ফেটে পড়ে, আর মৌ বেচারি লজ্জায় নাল নীল হয়ে যাচ্ছে। তখনই মৌয়ের ফোনটা বেজে উঠলো। মৌ ফোনটা হাতে নিয়ে দেখে ইউকে থেকে আরিয়ান চৌধুরী কল করেছে। মৌ হাসি মুখে তা কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কেমন আছো? আর সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আম্মু আর ইমু কেমন আছে? তোমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ইমু মাটা যেমন ছিল এখন তেমন আছে, তবে ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউকে থেকে আমাকে হেল্প করার জন্য। আপনি না থাকলে আজ আমার মায়ের খুনির শাস্তি দিতে পারতাম না, আর না পারতাম ইমুর সাথে আমার অন্যায়ের শাস্তি দিতে। পাগলি মেয়ে, আমি তো এখন তোর বাবা, তাই না? আর বাবা হয়ে মেয়েকে সাহায্য করব না, এটা কি করে হয়? আচ্ছা শোন, আমার এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, রাখছি, পরে কথা হবে। জি বাবা, আল্লাহ হাফিজ। কলটা কেটে এক দীর্ঘশ্বাস ফেলল মৌ। তারপর মিওরের নিজের শ্বাস দেখতে দেখতে আগুনের কথা মনে করতে মৌয়ের ভীষণ লজ্জা করছে। কী করে শুরু করবে এটা ভেবেই মৌয়ের লজ্জায় শেষ। ভাবি প্লিজ এত লজ্জা পাবেন না, আপনার এই লজ্জা মাখা মুখটা ভীষণ কিউট লাগছে।
কথা বলতে বলতে গাড়ির হর্ন শুনতে পায় মৌ। ভাবি, স্যার মনে হয় এসে গেছে। আপনি রুমে বসে থাকুন, আমি দেখছি। নীলা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুনের পুরো শরীরে রক্ত চুপসে গেছে। আগুন নীলার দিকে না তাকিয়ে নিজের গেস্ট রুমে সবাই নিয়ে নেয় আগুন। নিনা, কার জীবন আজ শেষ হয়ে গেল কে জানে। আমারও তাই মনে হচ্ছে। নীলা, যাই হোক, ভাবির রুমে দুধ রেখেছিস তো? হ্যাঁ নিনা, এখন স্যারকে রুমে পাঠাতে হবে, কিন্তু কি করে? শাওয়ার নেওয়ার পর আগুনের মাথা ঠান্ডা হতেই ময়ের কথা মনে হতেই টাওয়ারের পড়া অবস্থায় উপরে চলে গেল। এইদিকে নীলা আগুনের অবস্থা দেখে হেসে কুটি কুটি হয়ে পড়ছে। কিছুতেই হাসি থামিয়ে রাখতে পারছে না। উফ, আর কতক্ষণ এভাবে উজবুকটার জন্য অপেক্ষা করব? দেখ, ভালোই লাগে না। কথাগুলো বলতে বলতেই দরজা খোলার শব্দ পায় মৌ। শব্দ পেয়ে বেলকুনির দিকে চলে যায় মৌ। রুমে ঢুকতে আগুন চমকে যায়। পুরো রুমটা লাল আর কালো গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর করে ডেকোরেট করেছে। মৌ লজ্জামাখা মুখটি আগুনের সামনে এসে দাঁড়াতে আগুন হাঁ করে তাকিয়ে আছে মৌয়ের দিকে। মৌয়ের চারিদিকে ছোট ছোট মোমবাতি আর কালারফুল ডিম লাইটের আলোতে মুখে অসম্ভব সুন্দর লাগছে। জর্জেট নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক দেওয়াতে মৌর শাড়ি ভেদ করে মৌয়ের সৌন্দর্য যেন উপসে পড়ছে। আজ আগুন ধীরে ধীরে মৌয়ের কাছে এসে মৌয়ের কপালে নিজের কপাল রেখে প্রশ্ন করে আগুন, আজ কি আমায় তোমাকে ভালোবাসার অনুমতি দিবে? তোমাকে আজ সম্পূর্ণ নিজের করে পাওয়ার প্লিজ। আগুনের প্রত্যেকটা নিঃশ্বাস মৌর মুখে আসতে পড়ছে। মৌ আগুনের কথায় কোনো উত্তর না দিয়ে আগুনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিল। কিছুক্ষণ পর মৌ ঠোঁট ছেড়ে দিতে লজ্জায় লাল হয়ে অন্যদিকে ফিরে রইল। ইস মন পাখি, তোমার ওই লজ্জামাখা মুখটা দেখে আমি তো খুন হয়ে যাব। তুমি এত কিউট কেন? ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। মৌ এতটাই লজ্জা পাচ্ছে যে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। কিছুতেই আগুনের দিকে তাকাচ্ছে না। আগুন দেরি না করে মৌকে আটকড়া করে বেডের উপরে শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভার মৌর উপরে ছেড়ে দিল। আজ আগুন আর মৌয়ের ভালোবাসার সম্পূর্ণ রূপে পূর্ণতা পেল। দুটো হৃদয়ের মন একসাথে মিলেমিশে একাকার হলো। আজ কেউ নেই ওদের মাঝে, আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। সমাপ্ত।